আজ বিকেলের দিকে খানবাড়ির সকলে দেশে ফিরেছে। সবার মেজাজ বেশ থমথমে, কারো মুখে কোনো কথা নেই। বাড়িতে ফিরে যে যার কামরায় প্রস্থান করেছে। আলিশা কাল রাত থেকে আরহামের সাথে কথা বলছে না। আরহাম নিজেও সেদে কথা বলতে চায়নি। এই ছোট মরিচের মাকে পরে হ্যান্ডেল করা যাবে, আগে আপাতত মিডিয়া সামলাতে হবে। কাল রাত থেকে শখানেক কল এসেছে তার ফোনে, সব ডিরেক্টর আর মিডিয়ার লোকজন। এসব সামলাতেই হিমশিম খেতে হচ্ছে বেশ। আরাফ এদিকটা যাও একটু সামনে রেখেছে, তবে বেশিক্ষণ পারবে না, তাই আগামীকালকের জন্য ফেস কনফারেন্সের আয়োজন করেছে আরাফ। আরহাম কীভাবে কী করবে এই ভেবেই কুল পাচ্ছে না। এসব জানলে সে দার্জিলিং যেতই না। আজ রাতে সবার সাথে দেখা করে আলোচনা করবে এই নিয়ে। আরহামের রাগের ফারত যেন বেড়েই চলছে। পুরা ফিট জুড়ে আলিশার ছবি। সে দেরি না করে কাহাফকে কল দিল। 2 রিং যেতে ওপাশ থেকে কাহাফ ফোন উঠিয়ে বলে, হেই ব্রো, হোয়াটসঅ্যাপ। রাগ শালা তোর হোয়াটসঅ্যাপ। কাজ হয়েছে? প্রায়। তবে আরহাম ভেবে দেখার কি আছে? কাজটা কি ঠিক হচ্ছে? আলিশা জানলো অনেক রিয়েক্ট করবে। তোকে যা বলেছি তাই কর, আমার বউকে আমি সামলে নেব। এতজনের আইডি হ্যাক করা সহজ বিষয় নয়, সময় লাগবে। সময় নেই, যত টাকা লাগবে ডাল। তবে যেসব পেজ আইডি থেকে লিসার ছবি শেয়ার পোস্ট হয়েছে সবগুলো হ্যাক করিয়ে ডিলিট করবি। সবারটা না হয় মানলাম, তবে আলিশার আইডি রেহাই দে অন্তত। তোর এত মন ফুরছে কেন আমার বউয়ের জন্য? একদম ঠ্যাং ভেঙে দেব শালা। আমার বউর নামও যেন আর না শুনি তোর মুখ থেকে। তোর সংসারে আগুন লাগা থেকে বাঁচাতে চেয়েছিলাম, শুনলি না? আফসোস, সংসারে অলরেডি আগুন লেগে গেছে আমার। এসব নিয়ে তোর ভাবতে হবে না। যা কাজ দিয়েছি তা দ্রুত কর, সম্ভব কমপ্লিট চাই। দরকার পড়লে আমাদের সাইবার সিকিউরিটি টিমকে দ্বিগুণ টাকা অফার কর। আমার চটজলদি রেজাল্ট চাই, হয়ে যাবে কালকের মধ্যে। তাই যেন হয়। আমার বইয়ের একটা ছবিও যেন আমি কোথাও না পাই। যদি পেয়েছি তো তোর খবর আছে। দূর মিয়া, কিছু না কইরও আমারে বাঁশ খাওয়া লাগে। কাজ না হলে বাঁশ তোর ফিসে দিয়ে বের করব আমি। হইয়া যাবে আব্বাজান। এই কাকে আব্বাজান বললি তুই? কেন? তোকে কেন? তোর কোন জনমের বাপ লাগি আমি? আপাতত এই জনমে আরশানের আব্বাজান। ওপাশ থেকে কল কাটা টুট শব্দ কানে আসতে কাহা ফো ফো করে হেসে উঠল। আলিশা এসেছে থেকে ছেলেকে নিয়ে ঘুমোচ্ছে। আরহামের দিকে ফিরেও তাকায়নি। আরহাম আলিশার ফোন হাতে নিয়ে কিছুক্ষণ ঘাটাঘাটি করলো। তারপর যে কাজে নিয়েছিল তা শেষ করে ফোনটা আবার আলিশার পাশে রেখে দিল। যা হওয়ার হবে। আপাতত আলিশাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে হবে। আগের আইডিয়ার কোনো মতে চালাতে দেওয়া যাবে না। সবার নজরে এসে গিয়েছে সেটা। প্রায় ঘন্টাখানেক পর আলিশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসেছে। ডোরা এখনও ঘুমোচ্ছে, তাই সে অবসর সময় কাটানোর জন্য ফোন হাতে নিল। গতকাল থেকে ফোন দেখার সুযোগ পায়নি। ফোন হাতে দেখলেই ডোরা তা নিয়ে টানাটানি শুরু করে দেয়। ফোন হাতে নেওয়ার কিছুক্ষণ পর আলিশার ব্রু কুঁচকে গেল। এটা কি হচ্ছে বারবার? কিরে, আমার আইডিতে লগ ইন করতে পারছি না কেন? আরহাম ল্যাপটপে কিবোর্ডে হাত চালাতে চালাতে জবাব দিল, আমি ডিলিট করে দিয়েছি তাই। মানে তাই যা বলেছি। কি ডিলিট করেছ? তো সোশ্যাল মিডিয়ার যত অ্যাকাউন্ট আছে সব। এমনটা করতে পারো না তুমি। পারি বলেই করেছি। আলিশা হতবাক হয়ে চেয়ে আসা আরহামের দিকে। বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না সে। আলিশাকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আরহাম শুধালো, হোয়াট? এভাবে চেয়ে আসিস কেন? ডোন্ট প্যানিক, পরে আরেকটা খুলতে পারবি। ইউ কান ডু দিস টু মি। আরহাম যেন শুনেইনি এমন ভান করে বলল, সামান্য অ্যাকাউন্টের জন্য এমন করা লাগে? পরে খুলে নিবি আরেকটা। দরকার পড়লে আমি নিজেই খুলে দেব। আর এমনিও সারাদিন ফোন নিয়ে পড়ে থাকিস। এই সুবাদে কিছুদিন না হয় দূরে থাকলি। তুমি ফোন রেখে বাচ্চার দিকে খেয়াল দে। ডোরা উঠে গিয়েছে, খিদে পেয়েছে ওর। সেই কবে খেয়েছে, ওকে ফিট করা। বলে আরহাম কোনো দিকে না তাকিয়ে হনহনিয়ে বের হয়ে গেল নিজের স্টুডিওর উদ্দেশ্যে। AM-কে স্টুডিওতে এখন বসে আছে আরহামের বন্ধু মহল। সবার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। কি করবি কাল? আরাফ বলল, তাই ভাবছি। কিছু কি আর ভাবার আছে? যা হওয়ার হয়ে গিয়েছে। এই জন্যই বলেছিলাম এত অল্প বয়সে এইসব বিয়ের চক্করে না পড়তে। নেহার কথায় সকলে বিরক্তি বোধ করলো। সব বিষয়ে এমনি নেগেটিভ ভাইব দেয়া লাগে। রিহান নেহার মাথায় ঘাপটি মেরে বলল, এই ফাপা কি পড়ি, চুপ থাক। সব কথায় তেতে উঠবি না। উচিত কথা বললেই দোষ হয়ে যায়। স্টপ গাইস, আমরা এখানে প্রবলেম মেটাতে এসেছি, বাড়াতে না। সব সত্যি বলে দিলে কি হয়?
কাহাফের কথায় সকলের চমকে ওঠার মতো তার দিকে তাকালো। আর ইউ ক্রেজি কাহাফ? এই কথা কিভাবে বলিস তুই? আরহাম এখন ক্যারিয়ারের ফিক পয়েন্টে আছে, এখন এসব স্ক্যান্ডেলে চড়ানো উচিত নয়। নেহা ইজ রাইট, এখন কিছু ফাঁস হলে আমাদের স্টুডিওর জন্য কোনো সুনাম বয়ে আনবে না। সত্যি কোনোদিন চাপা থাকে না, এমন এক না এক সময় এভাবে বেরিয়ে আসবে, তখন এটা তখনই দেখা যাবে। আরহাম কি ভাবছিস? ভাবছি পুরা সত্যি না বলেও আধা সত্যি দিয়ে ব্যাপারটা সুন্দরভাবে কভার করা যায় বলেই। আরহাম বাঁকা হাসলো। কিভাবে? সকলের সম্বরে জিজ্ঞেস করলো। ব্রেইন অ্যান্ড মানি, এই দুটো এক হলে সব সমস্যার সমাধান করা সম্ভব। তোর মাথায় কি চলছে আরহাম? কাল প্রেস কনফারেন্সে দেশের সব টপ জার্নালিস্টদের চাই আমি। সকলেই আসবে, হাতে পায়ে ধরে শিডিউল নিয়েছে নিধির থেকে। আরহাম নিধিকে কিছু জার্নালিস্টের নাম বলে তাদের সাথে আলাদাভাবে যোগাযোগ করতে বলল, আর বাকিদের শিখিয়ে দিল কি কি করতে হবে। আরহাম বাড়ি ফিরল রাত 12টা নাগাদ। রুমে এসে দেখে আলিশা গুনগুনিয়ে গান করছে আর ডোরাকে নিয়ে খেলছে, যা দেখে আরহামের কপাল কুঁচকে গেল। এই ছোট মরিচের মা এত সিলমুড়ে কেমনে? এতক্ষণে তো কেঁদে কেটে বুক বাসানোর কথা। আরহাম আর বেশি কিছু না ভেবে ফ্রেশ হয়ে এসে ছেলেকে কোলে নিল। বাব্বা! ছোট্ট ডোরা এতক্ষণ পর বাবাকে পেয়ে তার ছোট্ট গুলুমুলু হাত দিয়ে বাবার গালে আদরে দিচ্ছে। এই ছোট মরিচ, খেয়েছিস? মাম তুত্তু, ইয়াম ইয়াম। আরহাম ছেলের গালে আলতো কামড় দিয়ে শুধালো, আছেই তো এক তুত্তু, শীঘ্রই তোর এই তুত্তু খাওয়া বন্ধ করতে হবে। ডোরার যেন বাবার এই কথায় বিশেষ পছন্দ হলো না, তাই তো মায়ের কোলে ফিরে যাওয়ার জন্য হাত বাড়িয়ে দিল। আরহামও দিয়ে দিল ডোরাকে। তার এখন কাজ আছে। সে ডোরাকে দিয়ে চলে গেল রুমের ভিতরে আরেক রুম, অর্থাৎ তার হোম স্টুডিওতে। নিজের শখের সাজানো স্টুডিওতে ঢুকে আরহামের চোখ ছানা বড়া। এইসব কি? তার গিটার কই? আরহামের গিটারের হিউজ কালেকশনের, যেখানে প্রায় সব ইম্পোর্টেড, এমন লিমিটেড এডিশনের। এত সব গিটারের মাঝে আরহামের দুটো গিটার বেশ প্রিয়, যা এই মুহূর্তে কোথাও খুঁজে পাচ্ছে না। সে সব জায়গায় খুঁজেও যখন পায়নি, তখন তড়িঘড়ি করে আলিশার কাছে এসে জিজ্ঞেস করলো, লিসা, আমার গিটার কই? আলিশা হেলতে দুলতে জবাব দিল, নেই। নেই মানে? কি বলছিস এসব? যা শুনেছ তাই। আমার গিটার কই? ভেঙে ফেলেছে। আরহামের মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত হলো। তুই এমনটা করতে পারিস না। পারি বলেই করেছি। আমার লিমিটেড এডিশনের গিটার ছিল। ডোন্ট প্যানিক, পরে আবার কিনতে পারবে, দরকার পড়লে আমি কিনে দেব। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া দ্যাট হোয়াট হ্যাভ ইউ ডান? ভালোই করেছি, সারাদিন গিটার নিয়ে পড়ে থাকো। এখন এই সুবাদে না হয় একটু কম নিলে? ডোরা বোর হচ্ছে, ওর সাথে খেলো। এই বলে আলিশা আরহামের কোলে ডোরাকে দিয়ে বের হয়ে গেল রুম থেকে। ফিসে হতবিহ্বল আরহাম যেন এখনও মানতে পারছে না হলোটা কি। আলিশা কি তবে ইটের বদলে পাটকেল ছুঁড়ে মারলো? আরহাম ছেলেকে ঘুম পাড়িয়ে এগিয়ে গেল আলিশার দিকে। আমার গিটার কোথায় আলিশা? আরহাম রেগে গেলে আলিশা তার পুরো নাম ধরেই ডাকে। বললাম তো ভেঙে ফেলেছি। এমনটা কেন করলি? তুমি এমনটা কেন করলে? আমার অনেক শখের গিটার ছিল, আমারও অনেক শখের আইডি ছিল। তোর ভালোর জন্যই করেছি। আমার পারমিশন নিয়েছিলে? প্রয়োজন মনে করিনি, আমিও করিনি। সমানে সমান, ইট মারলে ফাটকেল খেতে হয়। আরহাম আলিশার কোমর খামচে ধরে বলল, সাহস অনেক বেড়ে গিয়েছে তাই না? তা তো অবশ্যই, মিসেস মেহতাব বলে কথা। আরহাম আলিশার কোমর আরও জোরে খামচে ধরলে আলিশা ঘাবড়ালো না, বরং নিজে আরহামের গলা জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আরহাম শুরুতে রেসপন্স না করলেও সময় যেতেই যেন আলিশার ঠোঁটের ওপর নিজের সব রাগ মেটাতে শুরু করলো। এই যেন এক নীরব যুদ্ধ চলছে দুজনের ভিতর। গতকাল রাতের শেষ প্রহরটুকু বিদায় নিয়ে শুরু হলো নতুন আরেকটি দিন। ভোরের কোমল আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। সেই নিস্তব্ধ মুহূর্তে আরহাম চুপি চুপি বেরিয়ে গেল। ঘুমে বিভোর থাকা আলিশা এবং ডোরা টেরও পেল না তার গমনের। আরহাম শান্ত মুখ দুটোর দিকে এক পলক তাকিয়ে নিঃশব্দে দরজাটা টেনে বের হয়ে গেল কামরা থেকে। AM-কে স্টুডিওতে সকলে একসাথে উপস্থিত হয়েছে। আজ অনেক বড় প্রেস কনফারেন্স আছে। সব যেন ঠিকঠাকভাবে হয়, তারই প্রস্তুতি চলছে। তার পাশে সবাই নিজ নিজ কাজে মগ্ন, অথচ আরাফের মুখ জুড়ে যেন দ্বিধার
স্পষ্ট ছাপ। আরাফ বরাবরই বয়সের তুলনায় ভীষণ পরিণত। অল্প বয়সে মা বাবার ছায়া হারিয়েছে সে। জীবনের নির্মম বাস্তবতা খুব ছোটবেলাতেই তার কাঁধে দায়িত্বে বার তুলে দিয়েছিল। সেই থেকে যেন সময়ের চেয়ে অনেকটা এগিয়ে হাঁটতে শিখেছে ছেলেটা। হাসতে জানে, তবে প্রতিটি হাসির আড়ালেই লুকিয়ে থাকে অসংখ্য না বলা কথা। রক্তের সম্পর্কে বলতে রয়েছে শুধু চাচা চাচি, তারাও এখন যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়েছেন। ছোটবেলায় চাচা নিয়মিত টাকার ব্যবস্থা করলেও স্নেহের হাতটা খুব একটা বাড়িয়ে দেননি। খোঁজখবর নেওয়ার অবসর যেন কখনো হয়নি তার। তাই আজ পরিবার বলতে আরাফ শুধু খান পরিবারকে বোঝে। এবাড়ির প্রতিটি মানুষ তার আপন, তার আশ্রয়, তার অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। আর আলিশা, মেয়েটার নাম নিঃশব্দে মনের দরজা করা নাড়তে আরাফের ঠোঁটের কোণে ভেসে উঠল একরাশ বিষাদ মাখা হাসি। কিছু অনুভূতি শব্দের মুখ বেঁকে না, বুকের গভীরেই নীরবে বেঁচে থাকে, ঠিক অপূর্ব কোনো গল্পের মতো। আজ আরহাম যে সিদ্ধান্ত নিয়েছে সেটার সাথে আরাফের মন কোনোভাবেই একমত নয়। তবুও বাস্তবতার কঠিন দেয়ালের সামনে তার সব আপত্তি যেন অসহায় হয়ে পড়েছে। পরিস্থিতি এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে চাইলেও তার পক্ষে কিছু বলা সম্ভব নয়। আরাফের ভাবনার মাঝে তার কাঁধে কারো হাতের উপস্থিতি টের পেল। সে পিছু না ফিরল, বুঝে গেল এটি আরহামের হাত। কিছু বলার আগেই কানে এসে ঠেকলো আরহামের প্রশ্নে, এই আবুল, সেই কবে থেকে তোকে ডাকছি, খেয়াল কই থাকে তোর? খেয়াল করিনি। আরাফের নীরস আওয়াজ শুনে আরহাম ব্রুকুসকে জিজ্ঞেস করলো, হেই, ইজ এভরিথিং অলরাইট? মিথ্যে বলছিস কেন? তোকে ছোট থেকে চিনি, বলে ফেল কি হয়েছে। এবার আরাফ পিছু ফিরে আরহামের মুখোমুখি দাঁড়িয়ে শক্ত কণ্ঠে বলল, না, কিছু ঠিক নেই। আজকের পর কি আদৌ ঠিক থাকবে? কি ঠিক থাকবে? কিসের কথা বলছিস? প্রেস কনফারেন্সের কথা বলছি। মিথ্যে বলা কি খুব দরকার? উফ, জাস্ট চিল। তুই এখন এই নিয়ে এত চিন্তা করছিস? সিরিয়াসলি আরাফ, যা প্রশ্ন করেছে তার উত্তর দে আগে। কি প্রশ্ন? মিথ্যা না বললে কি হয় না, এতে করে তোর সংসার জীবনের ঝামেলা হতে পারে। বাড়িতে যদি কেউ মেনে না নেয় তখন? মিথ্যে কেন বলবো? যা বলবো সত্যিই তো বলবো, কেবল কিছু সত্যি আড়াল করে। এখানে আমি খারাপ কিছু দেখছি না। বাড়ির সবাইকে কি বলে ম্যানেজ করবি? ম্যানেজ করার প্রসঙ্গ আসছে কেন? কেউ এ নিয়ে কিছু বলবে না। বিয়ের ব্যাপারটা শুরুতে বড়রা মিলেই লুকিয়েছে। এরপর বাচ্চার বিষয়টা আমি প্রথমেই বলেছিলাম কোনো ফ্যামিলির ড্রামাতে যেন আমায় না টানে। সো রিল্যাক্স আরাফ, কিছুই হবে না। আলিশা যদি কষ্ট পায়? কে? লিসা? একদমই না, ও নিজেই তো চায় না কোনো কিছু সামনে আনতে। আরহামের যুক্তি শুনে আরাফের আর কিছুই বলার রইল না। সকাল 10টা। আলিশার ঘুম ভেঙেছে একটু আগে। চোখ মেলে তাকিয়ে দেখলো আশেপাশে কোথাও আরহাম নেই। নিশ্চয়ই বাহিরে চলে গিয়েছে তাকে না বলে। এটা আর নতুন কিছু না, তাই আলিশাও এই নিয়ে আর মাথা ঘামালো না। সে এক পলক তাকিয়ে দেখলো মায়ের বুকের সাথে লেপ্টে থাকা ঘুমন্ত ডোরাকে। তারপর উঠে চলে গেল ফ্রেশ হতে। আলিশা উঠে চলে যাওয়াতে ডোরার ঘুমের বিঘ্ন ঘটল। সে উঠল না, বরং ঘুমের মধ্যে গড়িয়ে গড়িয়ে চলে গেল বাবা সাইডে। কিন্তু সেখানেও যখন বাবা ছোঁয়া পেল না, তখনই শুরু হলো তার গলা উঁচিয়ে কান্না। আলিশা ছেলের কান্না শুনে ব্রাশ হাতে বেরিয়ে আসলো ওয়াশরুম থেকে। ডোরা হাত পা ছুড়ে কান্না করছে, যেন অভিযোগ জানাচ্ছে এই সকালে মাম্মা পাপ্পা তাকে ছেড়ে কেন গেল। আলিশা তড়িগড়ি করে ছেলের কাছে এসে বসলো। এই বড় গন্ডারের ছাড়া মিনি গন্ডার, তোর জন্য কি শান্তিমতো একটু ব্রাশও করতে পারবো না? মায়ের আওয়াজ শুনে ডোরা কান্না থামিয়ে ফিট ফিট চোখে তাকালো। তার নজর এখন আলিশার হাতে থাকা ব্রাশের দিকে। মাম্মা এসেছে, তার এখন সেদিকে খেয়াল নেই, তার এখন ব্রাশটা চাই। তাই সে হামাগুড়ি দিয়ে মায়ের কাছে এসে যেই না ব্রাশ টান দিতে যাবে, তখনই আলিশা তা সরিয়ে নিল। তুই ব্রাশ দিয়ে কি করবি? হ্যাঁ, তোর কি ব্রাশ করার মতো দাঁত হয়েছে? ডোরা ব্রাশ হাতে নিতে না পেরে মায়ের চুল শক্ত করে টেনে ধরল। তার জেদ হয়েছে কেন মা তাকে ব্রাশ দিল না? ডোরা ছাড় বলছি, ব্যথা পাচ্ছি আমি। বাস দাও। বাস দিব না। কি করবি? হ্যাঁ, দিবে না শুনে আরশান আবারও হাত পা ছুড়ে কান্না শুরু করলো। সে বারবার এদিক সেদিক তাকাচ্ছে, যেন বাবাকে খুঁজছে মায়ের নামে নালিশ দেওয়ার জন্য। তোর বাপ এখানে নেই, খুঁজে কোনো লাভ নেই মিনিগন্ডার। বাব্বা দাই। আলিশা ছেলেকে কোলে নিয়ে ওয়াশরুমে যেতে যেতে বলল, এখন বাবা যেতে হবে না, চলো আমরা ফ্রেশ হয়ে আসি, তারপর মাম্মা তোমাকে ইয়াম ইয়াম দিব। ইয়াম ইয়াম শুনে ডোরার চোখ চকচক করে উঠল, কারণ সে ইয়াম ইয়াম বলতে মায়ের থেকে তুত্তু খাওয়া বোঝে। তাই আর কোনো তালবাহানা না করে সেও চুপচাপ গুড বয়ের মতো ফ্রেশ হয়ে নিল।
বিশাল হলরুম জুড়ে আয়োজন করা হয়েছে এক জমকালো প্রেস কনফারেন্স। দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো সাংবাদিকে ভরে উঠেছে পুরো প্রাঙ্গণ। কারো হাতে মাইক্রোফোন, কারো হাতে নোটপ্যাড, আবার কারো কাঁধে ঝুলছে ভারী ক্যামেরা। চারদিকে সাফা গুঞ্জন, ফিসফাস আর ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানিতে যেন পরিবেশ আরও ভারী হয়ে উঠেছে। সবাই অপেক্ষায় একটি মাত্র নামের। ঠিক তখনই হলরুমে বিশাল দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো রক স্টার আরহাম মেহতাব খান। মুহূর্তে অসংখ্য ক্যামেরার ফ্ল্যাশ একসঙ্গে জ্বলসে উঠল। পরিস্থিতি সবার দৃষ্টি গিয়ে স্থির হলো তার উপর। আরহাম দুপাশে রয়েছে আরাফ ও কাহাব, আর একে ব্যান্ডের বাকি সদস্যরা অবস্থান করছে স্টেজের পেছনে। তাদের সঙ্গে রয়েছেন AMK ব্র্যান্ডের সর্ববৃহৎ ইনভেস্টর আসাদ জামান। তার উপস্থিতি যেন আজকের আয়োজনের গুরুত্ব আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ধীর স্থির পদক্ষেপে তারা মঞ্চের দিকে এগিয়ে যেতে লাগলো। সবাই নিজ নিজ আসন গ্রহণ করতে চারদিকে যেন একসঙ্গে সরব হয়ে উঠল। একের পর এক প্রশ্ন ছুড়ে দিতে লাগলেন উপস্থিত সাংবাদিকরা। অসংখ্য কণ্ঠের শব্দে মুহূর্তে হলরুম ভারী হয়ে উঠল, যেন প্রত্যেকে সবার আগে উত্তর আদায় করার যুদ্ধে নেমেছে। ঠিক সেই মুহূর্তে হাতে মাইক্রোফোন নিয়ে মঞ্চে প্রবেশ করলো নিধি। তার ধীর কণ্ঠে মুহূর্তে কোলাহল ছিঁড়ে বেসে উঠল, প্লিজ সবাই একটু শান্ত হন। আপনাদের প্রত্যেকেরই প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, তবে অনুরোধ থাকবে একজন একজন করে প্রশ্ন করবেন এবং শৃঙ্খলা বজায় রাখবেন। নিধির কথায় ধীরে ধীরে হলরুমের উত্তেজনা কমতে শুরু করলো। চারপাশে গুঞ্জন মিলিয়ে যেতে আবারও নেমে এলো এক চাপা প্রত্যাশাময় নীরবতা। আরহাম স্টেজে নিজের বরাদ্দকৃত আসনে বসে চারপাশে একবার শান্ত দৃষ্টিতে পরখ করে নিল। তারপর সামনে রাখা মাইক্রোফোনটা নিজের দিকে টেনে নিয়ে গম্ভীর অথচ স্থির কণ্ঠে বলল, আজ এখানে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি আশা করি আজকের প্রেস কনফারেন্সে আপনারা নিজেদের সকল প্রশ্ন করার সুযোগ পাবেন। তবে একটি বিষয়ে আগেই পরিষ্কার করে দিতে চাই, প্রশ্ন অবশ্যই করবেন, তবে কেউ নিজের সীমা অতিক্রম করবেন না। পারস্পরিক সম্মান বজায় রেখেই আমরা পুরো আলোচনা শেষ করতে চাই। এখন আপনারা প্রশ্ন শুরু করতে পারেন। তার কথা শেষ হতে দেরি, তবে সাংবাদিকের প্রশ্ন শুরু হতে দেরি হয়নি। প্রথম সারিতে বসা একজন ছেলে জার্নালিস্ট প্রশ্ন করলো, ইতিমধ্যে আপনার কিছু ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, এই নিয়ে আপনি কি বলতে চান? আরহাম ঠোঁটের কোণে হালকা তাচ্ছিল্যের হাসি টেনে নির্বিকার কণ্ঠে শুধালো, আমার ছবি তো প্রায় সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলে। আপনি ঠিক কোন ছবিটার কথা বলেছেন তা যদি স্পষ্ট করে বলেন, তবে উত্তর দেওয়া আমার জন্য সহজ হবে। সাংবাদিক মাইক্রোফোনটা একটু সামনে এগিয়ে নিয়ে শান্ত গলায় বললেন, আমি সম্ভবত দার্জিলিংয়ে তোলা একটা ছবির কথা বলছি, যেখানে আপনাকে এক তরুণীর সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে মেয়েটির নাম সম্ভবত আলিশা। এই বিষয়ে আপনার মন্তব্য কী? আমার জানা মতে কোনো তরুণীর সাথে আমার কোনো ঘনিষ্ঠ ছবি প্রকাশ পায়নি। কিন্তু স্যার, সাংবাদিক ছেলেটি আরও কোনো প্রশ্ন করতে গেলে তাকে কাহাব হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলে, একজনকে কেবল একটা সুযোগ দেওয়া হবে প্রশ্ন করার। তার কথায় ছেলেটি থেমে যায়। এরপর প্রশ্ন করার সুযোগ দেওয়া হলো দেশের অন্যতম জনপ্রিয় সংবাদ মাধ্যমের অনুসন্ধানী সাংবাদিক রনক শাহকে। সেলিব্রিটিদের নানা বিতর্ক, গোপন তথ্য সামনে আনার জন্য তার সুনাম যেমন, তেমনি তার প্রশ্নের দ্বার নিয়েও সবাই কম বেশি পরিচিত। রনক ধীর ভঙ্গিতে উঠে দাঁড়িয়ে হাতে থাকা মাইক্রোফোনটা ঠিক করলো। তারপর টেবিলের উপর রাখা একটি খাম থেকে কয়েকটি প্রিন্ট করা ছবি বের করে সেগুলো সবার সামনে উঁচিয়ে ধরে বলল, স্যার, একটু আগেই আপনি বললেন আপনার সঙ্গে কোনো তরুণীর ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়নি, তবে এগুলো কি? কথা শেষ করেই সে একে একে ছবিগুলো ক্যামেরার সামনে তুলে ধরল। মুহূর্তে হলরুম জুড়ে ফ্ল্যাশ লাইটের ঝলকানিতেও আরও বেড়ে গেল। ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়ি প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে আরহাম এক হাতে আলিশার কোমর জড়িয়ে রেখেছে, আর আলিশার দুই হাত স্বাভাবিক ভঙ্গিতেই আরহামের গলায় রাখা। দুজনের মুখেই ছিল হাসির আভাস, যা ছবিগুলোকে ঘনিষ্ঠ মুহূর্তের ইঙ্গিত দিচ্ছিল। ছবিগুলো সামনে আসতেই পুরো হলরুমে চাপা গুঞ্জন ছড়িয়ে পড়ল। একের পর এক ক্যামেরায় শাটারের শব্দে যেন মুহূর্তটা আরও ভারী হয়ে উঠল। সকলের দৃষ্টি তখন স্থির হয়ে রইল আরহামের দিকে, তার উত্তরের অপেক্ষায়।
আরহাম ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে একবার ছবিগুলোর দিকে তাকালো, তারপর সম্পূর্ণ নির্বিকার ভঙ্গিতে মাইক্রোফোনের দিকে ঝুঁকে বলল, আমি একটু আগেও যা বলেছি এখনও তাই বলছি। আমার সঙ্গে কোনো তরুণীর ঘনিষ্ঠ ছবি প্রকাশ পায়নি, আর আপনি যে ছবিগুলো দেখাচ্ছেন সেগুলো আমার কাছে সম্পূর্ণ স্বাভাবিক ছবি। আমি ব্যক্তিগতভাবে এগুলোকে কোনো ঘনিষ্ঠ ছবি বলে গণ্য করি না। আরহামের এমন ধীর কাট উত্তরে হলরুমে আবারও চাপা গুঞ্জন শুরু হলো। তবে রৌনক শাহ এত সহজে থামার পাত্র নয়। সে নিজের চশমাটা ঠিক করে আবার মাইক্রোফোন তুলে নিল। স্বাভাবিক বলছেন, কিন্তু এমন ক্লোজ ছবি সাধারণ কাপলদের মধ্যে দেখা যায়। এর আগে আপনাকে কোনো নারীর সঙ্গে এভাবে দেখা যায়নি। তাহলে কে এই তরুণী? আপনার গার্লফ্রেন্ড নাকি কোনো? প্রশ্নটা শেষ হওয়ার আগে আরহাম ধীর সুরে এক হাত উঁচিয়ে তাকে থামিয়ে দিল। তার চোখে মুখে বিরক্তির ছাপ না থাকলেও কণ্ঠস্বর ছিল শীতল ও কর্তব্যপূর্ণ। যেহেতু এত গবেষণা করেই এসেছেন, তাই আশা করছি এই নারীর পরিচয় সম্পর্কেও জেনে এসেছেন। রৌনক শাহ ঠোঁট নাড়িয়ে পাল্টা কিছু বলতে উদ্যত হতে আরহামের রাশভারী কণ্ঠস্বর পুরো হলরুমে প্রতিধ্বনিত হলো, নেক্সট। হঠাৎ করে প্রশ্নের মাঝপথে থামিয়ে দেওয়ার রৌনক শাহর মুখ অভিব্যক্তি মুহূর্তে বদলে গেল। পেশাদারিত্ব বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করলেও চোখে মুখে অপমান বোধ আর দমিয়ে রাখা খুব স্পষ্ট ফুটে উঠেছিল। নিজের প্রশ্নে উত্তর সম্পূর্ণ করার সুযোগ না পাওয়া, তার উপর দেশের শীর্ষ সাংবাদিকদের সামনে এক শব্দে এভাবে এড়িয়ে যাওয়া, এই বিষয়টা তার আত্মসম্মানে বেশ আঘাত হানল। কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে থেকে সে নিঃশব্দে হাতে থাকা ছবিগুলো গুছিয়ে নিয়ে তারপর কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চল শক্ত করে নিজের আসনে গিয়ে বসে পড়ল। বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে ভেতরে খুবই ফুঁসছিল সে। তার দৃষ্টি তখনই স্থির ছিল আরহামের দিকে, যেন সুযোগ পেলে আবারও এমন একটি প্রশ্ন ছুড়ে দেবে যার উত্তর এড়িয়ে যাওয়া এতটা সহজ হবে না। এভাবে একের পর এক সাংবাদিক একই প্রসঙ্গ টেনে আনলেও কেউই আরহামের কাছ থেকে প্রত্যাশিত উত্তর আদায় করতে পারেনি। প্রতিটি প্রশ্নের জবাবে সে এমন কৌশলে দিয়েছে যাতে প্রশ্নকারীর আর পাল্টা কিছু বলার সুযোগই রইল না। হলরুমে উপস্থিত অনেকেই বিস্মিত হয়ে দেখছিল, এভাবেও কি প্রশ্ন এড়িয়ে যাওয়া যায়? সম্ভবত আরহাম মেহরাব খানকে না দেখলে সেটা বিশ্বাস করা কঠিন হতো। আরও কয়েকজন সাংবাদিকের প্রশ্ন শেষ হতে আরহাম নিজেই মাইক্রোফোনের দিকে ঝুঁকে শান্ত অথচ কর্তৃত্বপূর্ণ কণ্ঠে বলল, আপনাদের যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে প্রশ্ন করার, এবার আমি কিছু বলতে চাই। এক মুহূর্তে থেমে সে চারপাশে তাকালো। ইতিমধ্যে যে ছবিগুলো নিয়ে এত তোলপাড় চলছে, যেগুলো নিয়ে আপনাদের কৌতূহলের শেষ নেই, সেই বিষয়টাই আমি এবার ক্লিয়ার করে দিচ্ছি। কথাটা বলতেই পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। আরহাম ধীর স্বরে বলল, সত্যি বলতে আপনাদের বিচার বুদ্ধি দেখে আমি অবাক হয়েছি। যে তরুণীকে নিয়ে এত প্রশ্ন করেছেন তার পরিচয় না জেনেই আপনারা এখানে ইন্টারভিউ নিতে চলে এসেছেন। ব্যাপারটা কি একটু হাস্যকর হয়ে গেল না? সাংবাদিকের কেউই কোনো জবাব দিল না। আরহাম আবারও বলা শুরু করলো, আপনাদের সবার একটাই প্রশ্ন, এই নারীকে কেন, তার সঙ্গে আমার এত ক্লোজ ছবি? তারপর হালকা ঝুঁকে মাইক্রোফোনের সামনে স্পষ্ট উচ্চারণে শুধালো, এই মেয়েটির নাম আলিশা। সেটা তো ইতিমধ্যেই আপনাদের সকলের জানা হয়ে গেছে, কিন্তু তার সারনেমটা কি কেউ জানেন? প্রশ্নটা শুনে উপস্থিত সাংবাদিকের মুখে অভিব্যক্তি বদলে গেল। আসলেই তো, আলিশার পুরো নাম কেউ জানে না। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও শুধু আলিশা নামটুকুই ছিল, কোনো পদবি ছিল না। আর ছবিগুলো ভাইরাল হওয়ার পর যখন বিভিন্ন গণমাধ্যম তার পরিচয় খুঁজতে শুরু করে, ঠিক তখনই যেন রহস্যজনকভাবে সে অ্যাকাউন্টটিও আর খুঁজে পাওয়া যায়নি। যতই অনুসন্ধান করা হোক না কেন, আলিশার অনলাইন উপস্থিতি যেন কোনো চিহ্নই অবশিষ্ট ছিল না। হলরুমের নিস্তব্ধতা আরও ঘনীভূত হতে আরহাম আবার বলল, আমি বলছি, এই মেয়েটির সারনেম কি? সে একবার গভীর দৃষ্টিতে উপস্থিত সবাইকে দেখে নিয়ে ধীর কণ্ঠে উচ্চারণ করলো, সেই ইজে খান। কয়েক সেকেন্ড থেমে আবার উচ্চারণ করলো, খান বংশের মেয়ে সে। আমার নাম তো আপনারা জানেনই, আরহাম মেহরাব খান, আর এই মেয়েটিও একজন খান, অর্থাৎ সে আমার পরিবারেরই একজন। শেষ কথাটা বলার সময় তার কণ্ঠে ছিল অটল দৃঢ়তা। শি ইজ এ আলিশা খান।
আমার পরিবারেরই সদস্য আলিশা। আমার কাজিন আরহামের শেষ কথাটা উচ্চারিত হতেই যেন পুরো হলরুমে অদৃশ্য এক বিস্ফোরণ ঘটল। এক মুহূর্ত আগেও যেখানে ফিসফিস শব্দে মুখরিত ছিল চারপাশ, সেখানে এখন নেমে এসেছে ফিনফতন নীরবতা। সারি সারি ক্যামেরার লেন্স স্থির হয়ে আছে আরহামের দিকে। সাংবাদিকরা কেউ বিস্ময়ে, কেউ অবিশ্বাসে, আবার কেউ গভীর চিন্তায় তার দিকে তাকিয়ে রইল। তারা ভেবেছিল একরকম, অথচ সামনে প্রকাশ পেল সম্পূর্ণ ভিন্ন এক সত্য। সেই স্তব্ধতার মাঝে রনক শাহ আবারও মাইক্রোফোনে হাত তুলে নিল। কণ্ঠ আগের মতোই দৃঢ়তা থাকলেও এবার তাতে মিশেছিল চ্যালেঞ্জের সুর। কাজিন বলেই কি এভাবে ছবি তোলা যায়, এমন কাপলদের মতো করে? প্রশ্নটা শেষ হতে আরহাম ধীরে ধীরে তার দিকে তাকালো। তার শানিত দৃষ্টির তীক্ষ্ণতা যেন মুহূর্তেই রনকের দিকে ছুটে গেল। কয়েক সেকেন্ড নীরব থেকে সে গম্ভীর কণ্ঠে বলে উঠল, নিজ পরিবারের সদস্যের সাথে আমি কিভাবে ছবি তুলব তার কৈফিয়ত আমি কাউকে দিতে বাধ্য নই। কথাটা বলে এসে পাশে দাঁড়িয়ে থাকা টেকনিক্যাল টিমের দিকে ইশারা করলো। পরক্ষণে হলরুমের বিশাল এলইডি স্ক্রিনে ভেসে উঠল আরেকটি ছবি। ছবিটিতে দেখা যাচ্ছে আরহামও এক তরুণীকে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। ভঙ্গিটা প্রায় একই ভাইরাল ছবির মতোই। ছবিটি দেখা মাত্র আবারও গুঞ্জন ছড়িয়ে পড়ল পুরো হল জুড়ে। আরহাম স্ক্রিনের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, এই মেয়েটির নাম নীলিমা খান, আমার আপন বড় বোন। সে আবার সাংবাদিকদের দিকে ফিরে তাকালো। তার সঙ্গেও আমার প্রায় একই ধরনের অসংখ্য ছবি রয়েছে। এখন এটা নিয়েও কি আপনারা কিছু বলতে চান? কেউই কোনো উত্তর দিতে পারল না। আরহাম আবারও বলল, আলিশা আমার কাজিন, আমার পরিবারের সদস্য। ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, তাই তার সঙ্গে আমার ঘনিষ্ঠ বা স্বাভাবিক পারিবারিক ছবি থাকাটা অস্বাভাবিক কিছু না। আপনারা সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন তা আপনাদের বিষয়, কিন্তু এতে বাস্তবতা বদলে যাবে না। কথাগুলো শেষ হতেই হল রুম জুড়ে সে নেমে এলো দীর্ঘ নীরবতা। কয়েক মিনিট আগেও যারা একই ছবিকে কেন্দ্র করে একের পর এক অভিযোগে তীর ছুঁড়ে দিচ্ছিল, তারাই এখন একে অপরের মুখ চাওয়াচাই ছাড়া আর কিছুই করতে পারছে না। যেন মুহূর্তের মধ্যে তাদের বহু প্রশ্নের দ্বার বোতা হয়ে গেছে। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। আমি শারীরিকভাবে ভীষণ অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। অসুস্থতার কারণে আমি কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারিনি, চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।